নিয়ে কিন্তু আজকে রাজ্যে একটি আলোচ্য বিষয়। আমরা নিউজ ভ্যানগার্ড কিন্তু এই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা বিগত দিন থেকে আমরা তুলে ধরে আসছি আপনাদের সামনে। কুমারঘাট ফটিকরায়ের বাসিন্দা দ্বৈপায়ন চক্রবর্তী এবং প্রভারানী দাসের একমাত্র কন্যা সন্তান, যার নাম প্রতীতি চক্রবর্তী, যাকে মাত্র 2 মাস বয়সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন তার মা বাবা সিএমসিতে, ভেলোরের সিএমসি হাসপাতালে। আপনারা সবাই অবগত রয়েছেন সেই ভেলোরের সিএমসি কর্তৃপক্ষের যে অমানবিকতা, সেই অমানবিকতার তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সিএমসি ভেলোরের সিএমসি কর্তৃপক্ষ সেই 2 মাসের যে কন্যা সন্তান, সেখানে তার উপর ভুল চিকিৎসা হয়েছিল এবং সেই যে ভুল চিকিৎসা তার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মা বাবার উপর। সেখানে কিন্তু তাদেরকে পাগলা গারদেও পুড়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেখানে চেষ্টা হয়েছিল মায়ের বুকের দুধ শুকিয়ে দেওয়ার জন্য জোর করে ওষুধ খাওয়ানোরও কিন্তু একটা অভিযোগ রয়েছে এক্ষেত্রে সিএমসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টা হচ্ছে সিএমসি কর্তৃপক্ষ এই যে কন্যা সন্তান প্রতীতি মাত্র 2 মাস বয়সে তার উপর কিন্তু ভুল ট্রিটমেন্ট করেছিল এবং তার বুকের হাড়গুলো ভেঙে দিয়েছিল বলে কিন্তু তার মা বাবার অভিযোগ। এবং সেই দায় চাপানোর জন্য, তা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু সিএমসি কর্তৃপক্ষ বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। শেষ পর্যন্ত কিন্তু 6 মাস কেটে গেলেও আজ পর্যন্ত প্রতীতি রয়েছে এখনো ভেলোরের সিএমসিতেই। এদিকে তার মা বাবা, যারা দুজনেই রাজ্যের সরকারি কর্মচারী, শেষ পর্যন্ত কিন্তু গত 5ই ফেব্রুয়ারি জীবনের সঙ্গে জীবনের এই যে লড়াই, মেয়ে থেকেও আজকে তার কাছে নেই। গত 6 মাস ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙে যায় প্রতীতির বাবা দ্বৈপায়ন চক্রবর্তীর। অবশেষে কিন্তু সেই দ্বৈপায়ন চক্রবর্তী নিজের ভাড়া বাড়িতে কুমারঘাট ফটিকরায়ে ফাঁসিতে আত্মহত্যা করেন। মেয়ে রয়েছে কিন্তু কাছে নেই, স্বামীও আজ হারালেন। আজকে আমরা এই যে বিশেষ প্রতিবেদন আমরা করতে চলেছি, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেই প্রতীতি, ছোট্ট প্রতীতি, যে এখনো সিএমসি কর্তৃপক্ষের কাছেই রয়েছে, সিএমসিতেই রয়েছে। সেই প্রতীতির মা প্রভারানী দাস আমাদের আজকে আলোচনায় অংশ নিয়েছেন এবং অবশ্যই আমাদের মাঝে রয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশন, যারা কিন্তু এই বিষয়টা প্রথম থেকেই ওনাদের সঙ্গে ছিলেন। রয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা চক্রবর্তী, একদম শেষ দিকে যিনি রয়েছেন, ওনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। রয়েছেন প্রতীতির মা প্রভারানী দাস, ওনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। রয়েছেন শিশু সুরক্ষা কমিশনের অন্য আরেকজন সদস্যা মনীষা রানী শাহ, ওনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত। আজকে এই পুরো ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। সেই ঘটনাটা অবশ্যই এই যে প্রতীতির মা মুখ থেকে আমরা শুনতে চাইবো, কিভাবে সিএমসি কর্তৃপক্ষ তাদের মেয়েকে তাদের কোল ছাড়া করেছে এবং এখনো সিএমসি কর্তৃপক্ষ কিন্তু সেই মেয়েকে তাদের কাছে ফিরিয়ে দেয়নি এবং সেই জ্বালাতেই কিন্তু আত্মহত্যা করলেন তার স্বামী। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি রয়েছি কৌশিক, এবং প্রথমেই আমি চলে যাচ্ছি প্রভারানী দাসের কাছে, প্রতীতির মা যিনি রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে। আপনার কাছে এই বিষয়টা আমরা আজকে দর্শকদের সামনে তুলে ধরতে চাই যে আপনার মেয়েকে কত মাস বয়সে আপনারা কেন এই ভেলোরে সিএমসিতে নিয়ে গিয়েছিলেন? আমার মেয়ের রেকটাম এরিয়াতে ইনফেকশন হয়েছিল। ইনফেকশন হওয়ার সত্ত্বেও কোথাও ট্রিটমেন্ট হয়নি। তারপরে বেলুরে নিয়ে গেলাম, বেলুর সিএমসিতে। এখানে গিয়ে মেয়েও সুস্থ হলো, তারপরে আটকে রেখে দিল। এখানে গিয়ে ট্রিটমেন্ট সম্ভব হলো। আচ্ছা, তো আপনাদের সঙ্গে সেই সংঘাত বা আপনার মেয়েকে রেখে দেবার যে কৌশল সিএমসি কর্তৃপক্ষ নিতে শুরু করলো, এটা কখন থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হলো? যে অভিযোগটা আপনাদের তরফ থেকে আসছিল যে বুকের হাড় ভেঙে দেওয়া হয়েছে এবং সিএমসি কর্তৃপক্ষ অভিযোগ করছিল যে আপনারা মা বাবাই এই কাজ করেছেন, এবং আপনাদের তরফে যে অভিযোগ যে সেই সিএমসি কর্তৃপক্ষ ভুল চিকিৎসার কারণে এই বুকের হাড় ভাঙা হয়েছে এবং সেটা ঢাকবার জন্য আপনাদের উপর নানা কৌশল অবলম্বন করা হয়েছে। আপনাদেরকে মেন্টাল হসপিটালে পাঠানো থেকে শুরু করে আপনাদের নামে ভেলোর থানায় পর্যন্ত মামলা করা হয়েছে। এই বিষয়টা যদি বিস্তারিত আমাদের সামনে তুলে ধরেন।
ঠিক আছে, প্রথমে তো ওকে নিয়েছিলাম ইমার্জেন্সিতে, ওর শ্বাসকষ্ট হয়েছিল, জ্বর হয়েছিল, এরকম প্রায়ই হয়। শ্বাসকষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওকে যখন নিয়েছি, নেওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর ধরলো, স্টুডেন্ট ডক্টর ছিল যেখানে, স্টুডেন্ট ডক্টর কী করলো, বললো যে ওর খুব কষ্ট হচ্ছে, রাখো। আমার হাজব্যান্ডকে বললো যাও তুমি মেডিসিন নিয়ে আসো, আমাকে বললো যাও আইসিইউর বিল দিয়ে আসো। আমার হাজব্যান্ড বাইরে থেকে ওষুধ নিয়ে আসলো, নিয়ে এসে দিল, দেওয়ার সঙ্গে বললো বাইরের ওষুধ এখানে অ্যালাউ নেই, মেডিসিন বাইরের অ্যালাউ নেই। তখন আমার হাজব্যান্ড বললো কেন, সেম মেডিসিনই তো ম্যাডাম। তখন বললো না বাইরেরটা হবে না, এখান থেকে নিয়ে আসো। তারপরে ও বললো ম্যাডাম দেখুন সেম নাম তো সেমই আছে, দিন আপনি। ওরা যখন শ্বাসকষ্ট হয়েছিল ওরা সিপিআর দিতে গিয়ে স্টুডেন্ট ডক্টর বুকের হাড় ভেঙে দিয়েছে। আচ্ছা, তারপরে বললো যাও দিয়ে আসো। এই বিষয়টা কি আপনারা ওই সময়টাতে টের পেয়েছেন যে আপনার মেয়ে? না আমরা জানি না, কিন্তু পেশেন্টের অবস্থা তেমন খারাপ ছিল না। আচ্ছা, তখন যারা ছিল, যে স্টুডেন্ট ডক্টর দুজন ছিল, তারা বেরিয়ে দূরে চলে গেল, ওরা আর নেই এখানে। তারপরে সঙ্গে সঙ্গে দেখলাম অনেকজন ডক্টর, সিনিয়র ডক্টর আসলো, বললো যাও আইসিইউতে শিফট করতে হবে বেবিকে। আইটিইউতে শিফট করা হলো, তাও কিছু বলেনি। বললো পরের দিন বললো যে বেবির অবস্থা খুব খারাপ আছে, বললো বেবির সঙ্গে এটা কি করে হয়েছে। তখন আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো কি করে হয়েছে মানে, বললো না বেবি কি কাঠের থেকে পড়েছে, বলছে না পড়েনি। তাহলে বুকের হাড্ডি কি করে ভাঙলো? আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে? হ্যাঁ, আমরা তো বলে জানি না, কারণ ওদেরই স্টুডেন্ট ডক্টর ছিল। তখন আমার হাজবেন্ড বললো কি করে ভাঙবে, না তো হয়নি, এরকম আমাদের সঙ্গে হয়নি। বলছে ঠিক আছে দেখা যাক, তোমরা যেমন পারো তেমন ওষুধ দিয়ে যাও আর আইসিইউর বিল দিয়ে যাও, আমরা ট্রিটমেন্ট করছি। তখন আমার হাজবেন্ড অনেক রিকোয়েস্ট করলো, স্যার একটা মাত্র মেয়ে আমাদের, আর আমাদের গাইনোকোলজিস্ট ডক্টর বললো যে আর মেয়ে তোমাদের আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, কারণ বয়স হয়ে গিয়েছে তো আর হবে না, কারণ এটাকেই দেখতে হবে। তাই অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও ডক্টর বললো ঠিক আছে দেখা যাক, ওষুধ দিয়ে যাও, আমরা দেখছি। এমনকি দুদিন পরে ওকে ভেন্টিলেশন থেকে বের করে দিল। যদি অবস্থা এত খারাপ হতো তাহলে ভেন্টিলেশন থেকে কি করে বের করে। তারপরে ভেন্টিলেশন থাকাকালীন সময়ে আমাদের অনেক অনেক মেডিসিন আনাতো ওরা, অনেক অনেক, রাতে যদি 10টা দিত আবার 10টা, এইভাবে কন্টিনিউ ওরা মেডিসিন আনাতো, সাকশন টিউব সব কিছু আনাতো। আর পেশেন্ট যদি ভেন্টিলেশনে থাকে তাহলে নেবুলাইজেশন কি করে দেওয়া হয় বলুন আপনি। না, বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে মেন্টাল হসপিটালেও পাঠানো হয়েছিল, সেরকম একটা অভিযোগ আপনাদের হ্যাঁ তরফে ছিল। সব হয়েছিল। তারপরে তো বললাম সিস্টারের সঙ্গে অনেক তর্ক হলো, ভেন্টিলেশন থাকাকালীন সময় কি করে নেবুলেশন দেওয়া হয়, নেবুলেশন মেশিন অ্যান্ড মাস্ক কেন কি নিয়েছো আমাদেরকে। তখন সিস্টার বললো আমাদের সঙ্গে না, এটা ডক্টরের সঙ্গে কথা বলবে, ডক্টর রশনিজুল্লাহ রাজনের সঙ্গে। তারপরে 3জন ডক্টর আসলো, ডক্টর রশনিজুল্লাহ রাজনও আসলো ওদের সঙ্গে, এসে বললো কি হলো তোমাদের ব্যাপার কি, বেবিকে মারার চেষ্টা করেছো কেন, বুকে হাড় ভেঙে। আপনাদের বলা হচ্ছে? হ্যাঁ আমাদের, অ্যাকচুয়ালি ওদের স্টুডেন্ট ডক্টর করলো, এখন আমাদের উপর দোষ চাপাচ্ছে, কি করে হসপিটালে দোষটা নেবে। আপনাদের বিরুদ্ধে কি কোনো থানায়, ভেলোরের কোনো স্থানীয় থানায় মামলা করেছিল? হ্যাঁ CMC কর্তৃপক্ষ? করেছে। তারপর থেকে আমাদের মেন্টালি হ্যারাসমেন্ট করছে, মানসিক অত্যাচার দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। এরকম করে 2-3 দিন পরে করলো, আর ভেন্টিলেশন থেকে অলরেডি বেবি বের হয়ে গিয়েছে তখনই। তারপরে বললো বেবির কনসার্ন দাও, অপারেশন করতে হবে। তখন আমার হাজবেন্ড বললো কি করে কনসার্ন দেবো, কি করে হবে অপারেশন, বেবির যদি বুকের হাড্ডি ভাঙে তাহলে তো এনেস্থেসিয়া কি করে দেবে উল্টিয়ে। বলছে বেশি কথা না বলে কনসার্ন দাও, বেবির অপারেশন আজকেই হবে। তারপরে কনসার্ন দিলাম, অপারেশন হলো। যদি বেবির অবস্থা এতই খারাপ হতো তাহলে কি করে অপারেশন আরেকটা করে। তারপরে জোর করে আমাদেরকে অনেক অনেক অত্যাচার করলো, বলছি বেবির সঙ্গে আর দেখা করতে পারবে না। তারপরে যখন আমাকে মেডিসিন ধরিয়ে দিয়েছিল ব্রেস্ট মিল্ক ড্রাই করার জন্য, তখন এটা নিয়ে কোনো অনেক ঝগড়া হয়েছে সিস্টারের সঙ্গে, কেন ধরিয়েছো। তারপরে আপনাকে কিসের ওষুধ দেওয়া হয়েছিল? ব্রেস্ট মিল্ক ড্রাই করার ওষুধ দিয়েছিল, যা কখনো বাচ্চার সঙ্গে যাতে আমার সম্পর্ক না হয়। আচ্ছা, এটা সিএমসি ডাক্তাররা সেরকম প্রেসক্রাইব করেছিল? কোনো উইদাউট প্রেসক্রিপশন কোনো কিছু নেই, অনলি ট্যাবলেটগুলো ধরাই দিল আমার হাতে। আচ্ছা, তারপরে এই নিয়ে অনেক আলোচনা করে, অনেক সিস্টারের সঙ্গে ঝগড়া হলো। তারপরে ডাকলো পাগলাকানার হসপিটালে যাও, যেতে হবে, ডক্টর রশনিজুল্লাহ রাজন। বললাম এই কি পাগলাকানার ডক্টরকে আনলো, এই কি আমাকে কেন এই ট্যাবলেট ধরিয়েছো। তারপরে বলছে যে দিয়েছে ওকে বলো, কালকে তোমাদের যেতেই হবে। তারপরে যখন বললাম আমরা পাগলাকানায় যাবো না, সঙ্গে সঙ্গেই রাতের বেলায় পুলিশ ডেকে নিয়ে আসলো নর্থ পুলিশ স্টেশন থেকে। এগুলো কি নর্থ পুলিশ স্টেশনের পুলিশ না ওদেরই লোক জানা নেই। কারণ ওরা আসলো, এসে বললো কি হলো, সিকিউরিটি বললো এই যে স্যার আসলো অ্যাটেম্পট টু মার্ডারের আসামি, দেখুন কি তোমার নাম কি, নাম জিজ্ঞেস করলো, আমরা দুজনে ছবি তুললো, জিজ্ঞেস করে লেখালেখি করলো। তারপরে বললো ওরা তো হিন্দিও জানে না, ইংলিশও জানা নেই ওদের, ওরা শুধু ওদেরই ভাষায় কথা বলে। তারপরে চলো সিকিউরিটি রুমে চলো, একজন সিকিউরিটি ছিল উনি হিন্দি জানতো, উনি হিন্দি দিয়ে বলতো কখন এসেছো, কোথা থেকে এসেছো, কি করে এসেছো, দ্বিতীয়বার কখন এসেছো, এই জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে ওরা নাম দাম লিখে নিল। তারপরে আমরা বললাম দেখুন
আমাদেরও কিন্তু কথা বলার অধিকার আছে, দাও। বলছে না না, কোনো কথা নেই, কোনো কথা নেই, কোথায় থাকো? বললাম যে রজনী গেস্ট হাউসে, চলো। তখন আমার হাজবেন্ড বললো, এই যে আপনি আমার সঙ্গে যাচ্ছেন, আমি কিন্তু ডিএমএ স্টাফ, আমার কিন্তু মর্যাদা আছে, আপনি ডেট চেঞ্জ করুন, ডেট চেঞ্জ করে আসুন আমাদের সঙ্গে। তারপরে একটা সঙ্গে সঙ্গে একটা ডেট চেঞ্জ করে নিল, চেঞ্জ করে আমাদের সঙ্গে আসলো। আসার পরে আমার হাজবেন্ড বললো, মানে এক কথায় আপনাদের উপর মানে মানসিকভাবে সেই সময় থেকে অত্যাচার শুরু হলো, আপনাদের মেন্টাল হসপিটালেও পাঠানোর চেষ্টা হয়েছে, মামলাও করা হয়েছে, এবং পুলিশ সেই সময় আপনাদেরকে মানসিকভাবে, পুলিশের আপনি বলছেন যে তারা পুলিশ কিনা সেটাও ঠিক আপনারা কনফার্ম না, কারণ পুলিশের তো গাড়ি থাকে, ওদের গাড়ি টাড়ি নেই। যখন ওদের জিজ্ঞেস করলাম, লিখলো সবকিছু, লেখার সঙ্গে জিজ্ঞেস করলাম আপনাদের ফোন নাম্বার দিন, কোন পুলিশ স্টেশন থেকে আসলেন? বলছে না না, কিছু দেয়নি, ভুলভাল একটা নাম্বার জড়িয়ে দিল। প্রথম কোন মাসে আপনারা আপনাদের বেবিকে নিয়ে সিএমসি ভেলোরে? সেপ্টেম্বরের 14 তারিখে এডমিশন করলাম বেবিকে, 2018 সালের সেপ্টেম্বর মাসে। আচ্ছা, তো কখন কোন মাসে আপনারা ফেলে রেখে চলে আসতে হয়েছিল আপনাদের বাচ্চাকে? নভেম্বরের 1 তারিখে চলে আসলাম। আচ্ছা, তো সেই সময়টাতে গিয়ে তারপর এই অবস্থা চলার পর আপনাদেরকে আর আপনাদের মেয়েকে আর আপনাদের কাছে দেওয়া হয়নি? মেয়েকে তো দেখতেই দেয়নি হসপিটালে ঢোকার পর। যখন অপারেশন হলো, অপারেশনের পর থেকেই আর দেওয়া হয়নি দেখতে। বললো এটা সরকারের আন্ডারে গিয়েছে, এটা তোমাদের বাচ্চা না, এত সুন্দর বাচ্চা তোমাদের হতেই পারে না, এটা যীশু খ্রিস্টের বাচ্চা। আচ্ছা, মানে আপনারা মা বাবা, মানে আপনারা যে এই সন্তানের মা বাবা, সেটাও সিএমসি কর্তৃপক্ষ সেটাও অস্বীকার করছে? এটা অস্বীকার করছে, এটা তোমাদের বাচ্চা না, এটা যীশু খ্রিস্টের বাচ্চা, তোমাদের এই বাচ্চা হতেই পারে না। আচ্ছা, তখন আপনারা আবার রাজ্যে ফিরে এসেছিলেন? তখন রাজ্যে ফিরে আসেনি, বলছিল আমার হাজবেন্ড বলছিল যে বিল হয়ে যাচ্ছে, টাকা দাও, টাকা না দিলে বাচ্চা দেবো না। তারপরে আমার হাজবেন্ড আবার টাকা নিতে বাড়িতে আসলো, বাড়ির গার্জেন নিতে আসলো। গার্জেন নিতে আসার সত্ত্বে গার্জেন নিয়ে গেল, গার্জেনের সঙ্গেও নালিশ করেনি, বলছে আর প্রথমে বলছে গার্জেন নিয়ে আসো, এত বড় ঘটনা তো জানাতে হবে। নিয়ে আসলাম, তাও জানায়নি ওরা। আচ্ছা, আপনারা মোট কত টাকা সিএমসি কর্তৃপক্ষকে দিয়েছেন? 14,75,000 টাকা আমরা। আচ্ছা, এই বিষয়টা যখন চলছিল আপনারা রাজ্যে এসে, তো নিশ্চয়ই যারা আপনাদের সঙ্গে ছিল এতদিন, শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে সিএমসিতে গিয়েছিল, এবং পাশাপাশি কি রাজ্যের অন্যান্য মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা যারা অন্যান্য আধিকারিকরা রয়েছেন, আপনারা কি তাদের কাছে এই বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, ওদেরকে চিঠি দিয়েছি। আচ্ছা, তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন যিনি শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা চক্রবর্তী, ওনার কাছ থেকে নীলিমা ঘোষ, ওনার কাছ থেকে বিষয়টা জেনে নেবার চেষ্টা করব যে কিভাবে ওনারা প্রথম এই বিষয়টা জানতে পারলেন এবং সেই বিষয়টার সঙ্গে যুক্ত হলেন। নীলিমাদি, আমাকে সিডাব্লিউসিতে ওরা গেছিল, সেখানেও আর কোনো সদুত্তর পাইনি। তখন রাত্রেবেলা একদিন 8টার সময় আমার বাড়িতে খবর নিয়ে যে টিসিপিসিআর চেয়ারপারসন বাড়ি এটা এখানে এসেছিল, এবং সান্ত্বনা চাকমার কাছেও গেছিলো। তো সান্ত্বনা চাকমা তখন আমাকে বললো যে ঠিক আছে দিদি, তুমি এটা দেখো, তুমি চাইল্ড রাইটস কমিশনে আছো। তো তখন তারা চিঠি দিয়েছে, চিঠির উত্তরও দিয়েছে, কিন্তু মেল পাঠিয়েছে। তখনই আমি শুরু করলাম আমাদের টিসিপিসিআর সমস্ত মেম্বার থেকে শুরু করে আমাদের স্টাফদের থেকে একটার পর একটা মেইল করতে শুরু করলাম আর কি সিএমসিতে, এবং ওইখানে সিডাব্লিউ প্রথম তো আমরা জানি না যে সিডাব্লিউসিতে তারা ট্রান্সফার করে দিয়েছে, হোমে দিয়ে দিয়েছে। আমরা জানি যে যেহেতু চিকিৎসা করতে গেছে, চিকিৎসা তো সিএমসিতেই হবে। পরে শেষে আমরা যার জন্য আমরা এনসিপিসিআরে আমরা খবর করলাম, এনসিপিসিআর থেকেও গেল, ওইখানে চিঠি লেখালেখি করলো, মানে লোকও পাঠালো। মেম্বার একজন ছিল ভেলুরে, যেখানে নাকি মনীষা ম্যাডাম গেল 20 তারিখে, গত মাসের ডিসেম্বরের 20 তারিখে। তখন মনীষা ম্যাডামকে, মনীষারও করলাম যে তুমি যাও দেখো কি অবস্থা। তখন ওই এনসিপিসিআরতে পরে জানলাম যে এনসিপিসিআর কি করবে, এটা তো এখানে নেই, সিএমসিতে নেই, তাও তারা চেষ্টা ত্রুটি রাখেনি, সব কথাবার্তা ঠিক হয়ে গেছে। তারপরে শুনলাম তারা হোমে ট্রান্সফার করে দিয়েছে। তো হোমে যদি দেয় তাহলে হোম হলে তো ওয়েলফেয়ার টু ওয়েলফেয়ার হবে, মানলাম। ওয়েলফেয়ার টু ওয়েলফেয়ার করার পরেও তারা সমস্ত কিছু ঠিকঠাক, ও তো বাচ্চাও দেখলো, কুলে নিল, ওনারা দেখতে দেয়নি, মা বাবাকে দেখতে দেয়নি, কিন্তু প্রতিনিধি যে ত্রিপুরা থেকে গেছে ওইখানে কথাবার্তা বলে, এখানে ওয়েলফেয়ারের যে চেয়ারপারসন আছে বা টিসিবিসির যে তামিলনাড়ু চেয়ারপারসন আছে, সবার সঙ্গে মনীষা যোগাযোগ করেছে এবং দেখতেও দিয়েছে, সমস্ত কথাবার্তা ঠিক। আমরা মনীষাকে বললো যে না, এর
পঙ্গল উৎসব চলছে, সমস্ত কিছু ঠিক। তারপর পঙ্গল উৎসব চলছে, পঙ্গল উৎসবের পরে আপনাদের দিয়ে দেওয়া হবে, আমরা যতক্ষণ দিতে পারলে আমরা আমাদের শান্তি, এই ধরনের কথাবার্তাও হয়েছে ভার্বেলি। তখন কাগজপত্রও দিয়েছে, অনেক অনেক কাগজপত্র দিয়েছে, এই কাগজ। তারপর তারা বললো যে না, বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে। যথারীতি আমরা বার্থ সার্টিফিকেট ধর্মনগর হসপিটালে ডেলিভারি হয়েছিল, এখান থেকে আনলাম। তারপরে ডিসচার্জ সার্টিফিকেট, ওর তারা যে চাকরি করে প্রমাণের জন্য, তো এদের সমস্ত ডকুমেন্টস যে চাকরির সার্ভিস। ওনাদের উপর তো হ্যাঁ, বলতে গেলে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে, পুলিশের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করা হয়েছে 100% করেছে। এবং শেষ পর্যন্ত কিন্তু যে বিষয়টা, একটা বহিরাজ্যে যাওয়া হলো চিকিৎসার জন্য, এই রাজ্যের একটা কন্যা সন্তান নিয়ে গেল, সেখানে আজ পর্যন্ত সেই বাচ্চাটাকে ফিরিয়ে আনা গেল না। এবং সেখানে দাঁড়িয়ে গত 5ই ফেব্রুয়ারি ওই মেয়েটার বাবা সুইসাইড করলেন। বলছি আমি, হ্যাঁ, তারপরে শেষে তো মনীষাকে আমি ফোন করে বললাম যে এত দিনজন দেরি হবে, তোমাদেরও তো সংসারে কাজ আছে, তুমি তাহলে চলে আসো, বাই দিস টাইম আমরা আরেকটা চেষ্টা করি। তখন আমি আমার সমাজ কল্যাণ দপ্তর ডাইরেক্টর শান্তনা চাকমা এবং সুদীপ রায় বর্মন, তারপরে চিফ সেক্রেটারি, তারপরে ওই তৎকালীন সময় আবার ওদের এখানে ঊনকোটি জেলায় কোনো চেয়ারপারসন ছিল না চাইল্ড ওয়েলফেয়ারের। এটা দেখলাম কি পরবর্তী সময় ওয়েলফেয়ার টু ওয়েলফেয়ারই মাস্ট তারা বলছে। তখন তো উনি জয়েন করলেন জানুয়ারি 17 তারিখে। জয়েন করার পরে তো আমরা চেয়ারপারসন পাই গেলাম। পাওয়ার পরে আমরা ওনারও অ্যাড করলাম যে আপনি আবার দেখেন। তা উনি সহ সবাই আমরা যখন মারা গেল 5 তারিখে, এর আগেই কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে মামলাটা মানে চলছিল আর কি, তুলপাট, যেখানে মনীষাও ছিল, ওর হাজবেন্ড ছিল। তখন আমাদের মধ্যে একটা কথাবার্তা হয়ে গেছে যে আমরা পুষ্যরান্তির আগের দিন আমরা যাব, টিকিট ওকে। টিকিট কারণ রাত্রিবেলা যখন রাত 9টার সময় টিকিট কাউন্টারে গেল, তখন ওইখান থেকে একটা ফোন এলো যে না, এখন তো পঙ্গল উৎসব চলছে, আর পঙ্গল উৎসব না, বাচ্চার ইয়ে নাই, মেডিকেল ফিটনেস। সে আবার সিএমসি, মেডিকেল ফিটনেসটা কে দেবে? এটা তো ইয়ে দেবে না, সিএমসি দেবে। তো এটা তো হোম দেবে না, চাইল্ড ওয়েলফেয়ারও দেবে না। তো সিএমসি আমরা প্রডিউস করলো যে আপনারা সব তো ঠিকঠাক হয়ে গেছে, এবার আপনারা ইয়ে দেন, মেডিকেল যে চেক আপটা করে প্রডিউস করছি আমরা আগের দিন, পরের দিন তারা প্রডিউস করার পরে বললো যে আপনারা ফিটনেসটা দিয়ে দেন। এবার তো আটকালো যে না, মেডিকেল ফিটনেস তারা দেবে না, বাচ্চা সুস্থ না। তাহলে আলটিমেট তো আমরা বলবো যে সিএমসিরই চাইল্ড ওয়েলফেয়ার তো সব ওকে করে দিয়েছিল, ওকে। হ্যাঁ, ও থাকতো, আমি যেতাম, এবং চাইল্ড ওয়েলফেয়ার থেকে একজন ডাক্তার, একজন নার্স, একজন ওয়েলফেয়ার স্টাফ যেত, অ্যাডভোকেট, গিয়ে আমরা করতাম। কিন্তু এমত অবস্থায় হঠাৎ করে কেন এদের মাথায় এলো যে মেডিকেল ফিটনেস দেবো না? তা আলটিমেট তো তারাই। এরপরে শেষে বলে কি ব্যাপার দিল না। আমি সিডাব্লিউসি জিজ্ঞেস করলাম এখানে আগরতলায়, আপনাদের কাছে কি মেল এসছে? বলে আমাদের কাছে মেল এসছে পঙ্গল উৎসব তারা সাংঘাতিক সেলিব্রেট করে, অতএব দিবে না। তখনই মনীষাকে ডিসিশন নিলাম যে তাহলে তুমি আর থেকে তো লাভ নেই, ওরাও চলে আসো, ওদের কাছে তো দেবেই না, ওর কাছে মা বাবার কাছে দেবেই না, একটা শিশুরে তাহলে পরে এখান থেকে ওয়েলফেয়ারই যাবে। তখন তারা এই কথা বলার পরে আমরা ব্যর্থ। তারপর আমরা প্রসেসিং চালাচ্ছি, এমন না যে আমরা তারপর প্রতিনিধি সহ মা বাবাকে ফিরে আসতে হয়েছে। তারপরে শেষে কত তারিখ ফিরে এসেছিল? ও তো 13 তারিখে এলো, মনীষা 13 তারিখে এলো, ওরা 15 কি 16তে এলো, জানুয়ারি মাসের আর কি। 13 তারিখে মনীষা ফিরে এলো। তো এখন তারপরে শেষে কি করা, তারপর তো আবার প্রসেসিং এর মাঝখানে আমরা সিএম এর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিছি। পরে সেই বিষয়টা আমি আসছি। সেই বিষয়টা হচ্ছে যে শিশুটির বাবা মারা যাবার আগের যে বিষয়টা, ওনারা ফিরে এলেন। আমি মনীষা স্যারের কাছে যাচ্ছি। উনি ছিলেন এই প্রতিনিধি হিসাবে চাইল্ড রাইটের, মা বাবার সঙ্গে সেখানটায় ছিলেন, এবং এই বিষয়টা আপনি দেখেছেন, এবং এই শিশুটিকে কি আপনি নিজের চোখে দেখতে পেয়েছেন? কি অবস্থায় রয়েছে শিশুটি, যদি একটু বলেন। আমরা তো সিএমসির সাথে প্রথম কথা বললাম, তারপর কথা বলার পর অনেকদিন চলে গেল, মাঝখানে কোনো ঠিকানা কিছুই দিচ্ছে না ওরা আমাদের কাছে। তখন আমরা 7-8 দিন পর আমাদেরকে ডিসিপির ঠিকানাটা পেলাম, এবং মা বাবার কাছ থেকেই পেলাম। ওরা বললো দিদি ম্যাডাম এই জায়গায় ডিসিপির অফিস। তখন আমরা ডিসিপির অফিসে ডিসিপির সঙ্গে কথা বললাম। তখন বললাম বাচ্চাটা আছে কি নাই এটা আমাদের দেখতে হবে।
যেই বাচ্চা নিয়ে এত কিছু, বাচ্চাটা আছে কিনা এটাই তো আমরা জানি না। তখন আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম এবং অনেক কিছু বললাম, বলার পর বললো ঠিক আছে কালকে সকাল 8টায় আপনি আসবেন কাঠপট্টি ট্রেন স্টেশনে, ওখান থেকে আমাদের একজন লোক থাকবে, উনি আপনাকে বাচ্চার হোমে নিয়ে যাবে। তারপর ওখানে আমরা যথারীতি গেলাম, 8টার সময় গেলাম। যাওয়ার পর ওখানে যে চাইল্ড ওয়েলফেয়ারের যে চেয়ারম্যান ছিলেন উনি এসছেন। আমরা দাঁড়িয়েছিলাম 9টা পর্যন্ত, 8টা থেকে 9টা দাঁড়িয়েছিলাম স্টেশনে। উনি আমাদের 9টার সময় নিয়ে গেলেন ওইখানকারই একটা হোমে। তারপর যথারীতি কাগজপত্র পেপার গুলো সবকিছু কমপ্লিট করলাম, ওদের সার্ভিস যে করে সেই প্রমাণ দিলাম। তারপর বায়োলজিক্যাল বাচ্চাটা ছিল, হ্যাঁ, ওদের বায়োলজিক্যাল মা বাবা কিনা তার জন্য আবার আমাদের দিদি এখান থেকে ধর্মনগর থেকে সার্টিফিকেট তিনি নিজে আনলেন। তারপর বার্থ সার্টিফিকেট দিলাম, ইমেলের মাধ্যমে পাঠালেন, বার্থ সার্টিফিকেট দিলাম। মানে ওরা যা যা চেয়েছে আমাদের কাছে সবটাই আমরা করেছি। আমাদের একটাই চেষ্টা ছিল যে বাচ্চাটাকে কি করে আনবো, হ্যাঁ, তার বাচ্চাটাও মা পাক, মাও বাচ্চা পাক, মা বাবাও বাচ্চাটা পাক, সেই চিন্তা করে আমরা চলছিলাম। যখন যা বলেছে তখন জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি। অচেনা জায়গা, ভাষার একটা প্রবলেম। তারপর গেলাম, ওইখানকার কাগজ পেপার সবকিছু সারার পর সবকিছু সইটই হলো। তারপর আমাদেরকে বাচ্চাটার কাছে নিয়ে গেল। বাচ্চাটার কাছে নিয়ে যাওয়ার পর বাচ্চা তো দেখলাম দিব্যি সুস্থ, হোমেই ছিল। হোমের যে অফিসার ছিলেন, ডিরেক্টর ছিলেন, হোম যে চালান ওই হোমটা, ওনার সঙ্গে আমরা সবকিছু করলাম আর কি। উনি যা যা বলেছেন সবকিছু দিলাম, আমরা রেডি করে নিয়ে গিয়েছিলাম, জানি ওরা এই চাইতে পারে, তাই আমরা সবকিছু দিলাম। দেওয়ার পর বাচ্চাটাকে দেখালো, অনেকক্ষণ সময়ও কাটালাম। বাচ্চাটা একদম সুস্থ, নর্মাল বাচ্চা, ফুটফুটে বাচ্চা, 100% সুস্থ বাচ্চা। তারপর সেখান থেকে আমাদেরকে আবার সব শেষ, ওরা বললো সব শেষ হয়ে গেছে, এখন আপনাদের সবকিছু শেষ, মানে এবার এই মানে তার বলা হয়েছিল যে এই যাত্রায় বাচ্চাটাকে দিয়ে দেবে। বাচ্চা বলছে সব প্রসেসিং শেষ, পেপার নিয়ে যা প্রবলেম সরকারি মতে আনা হবে, তাই পেপারের যে ডকুমেন্টগুলি ওদের দরকার সব আমরা দেওয়ার পর বললো এখন আমাদের ডকুমেন্টসের যে প্রসেসিং সেটা শেষ হয়েছে, এখন আপনাদেরকে শেষ পর্যায়ে কালেক্টরের কাছে যেতে হবে। তখন আমরা কালেক্টরের কাছে গেলাম। উনি কালেক্টরও আমাদেরকে বললেন যে এখন তো সব শেষ হয়ে গেছে, প্রথম কেন আমার কাছে আসলেন না, এতদিনে বাচ্চা পেয়ে যেতেন। তারপর আমরা বললাম ঠিক আছে এখন দিয়ে দিন বাচ্চাটা। হ্যাঁ, বলছে ঠিক আছে বাচ্চা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, ভালো খবর পাবেন, বাচ্চা দিয়ে দেবো, আপনাদের বাচ্চা আপনাদেরকে দিয়ে দেবো। আমরা বলছি আমাদের মা বাবার কাছে না দেন, আপনাদের যদি বিশ্বাস না হয় ওদেরকে, ঠিক আছে ত্রিপুরার বাচ্চা ত্রিপুরাতে দিয়ে দিন, হোম টু হোম দিয়ে দিন, হ্যান্ড ওভার করে দিন। তখন বললো ঠিক আছে দিয়ে দেবো, কিছুদিনের মধ্যে ভালো খবর পাবেন। এর মধ্যে না বেরিয়ে আবার ওই লোকটা কি একটা ফোন আসলো চেয়ারম্যানের কাছে, কিছুক্ষণ পরে বলছে ম্যাডাম সবকিছু তো হলো, লাস্ট আরেকটা প্রসেসিং আছে। আমি কি বললাম কি, বলছে মেডিকেল চেক আপ, মেডিকেল ফিটনেস কিনা বাচ্চাটা সেটা দেখতে হবে। হ্যাঁ, আমি বললাম বাচ্চা তো দেখলাম একদম ফিট। বল না আইনি বেড়াজাল আছে, তো তাই আমাদের যদি কেউ ধরে, এটা তো দিল্লি পর্যন্ত গেছে ব্যাপারটা, আমাদের যদি ধরে তাই আমরা আইনি কাজটা সেরে নেব, যাতে আমরা কোনো ভেজালে না পড়ি। আমরা ঠিক আছে যেটা প্রোটোকল আছে মানতে হবে, আমাদেরও মানতে হবে, আমরাও সরকারি লোক। তখন বলছে ঠিক আছে শুক্রবারে বাচ্চাটাকে ডাক্তার দেখবে, সোমবারে আপনারা রিপোর্ট পেয়ে যাবে। আমরা সোমবার পর্যন্ত বসে থাকলাম রিপোর্টের আশায়। ফোন করলাম সোমবার দিন, বলে স্যার কি হয়েছে ব্যাপারটা, বলছে ডাক্তার তো আসেনি শুক্রবারে, আগামীকাল আসবে। তারপর ঠিক আছে, আমাদের তো আর কিছু করার নেই, ওরা যা বলবে শুনছি। তারপর বলছে ঠিক আছে, বলছি ঠিক আছে তাহলে রিপোর্টটা আসতে কতদিন লাগবে ডাক্তার দেখার পর, বলছে 2 দিন লাগবে। ঠিক আছে সেটাও অপেক্ষা করব। তখন 2 দিন পরও আবার সেই একই কথা, আমাদেরকে খালি বাড়িয়ে রাখছে, হচ্ছে না। এরপর আসলো পোঙ্গল উৎসবে ওতে নাকি 3 দিন না 5 দিন বন্ধ থাকে সব, ওটা ওখানকার সবচেয়ে বড় উৎসব। তো আমি তার দিদিকে জানালাম, হ্যাঁ, দিদিকে জানানোর পর দিদি বলছে কি করবে পোঙ্গল উৎসবে এতদিন, কি করবে বসে থেকে বেলুড়ে। তখন আমি জানি মা বাবার কাছে দেবে না, ওরাও একদম নিঃস্ব হয়ে গেছে টাকা দিতে। ওদেরকে বললাম তরফ থেকে কি কোনো ধরনের এরকম অভিযোগ রয়েছে যে বিল মেটানো হয়নি? প্রথম যখন আমি সিএমসি তে প্রথম গেলাম আমাকে বলছে ওরা নাকি বিলই দেয়নি। তারপর আমি গর্জে উঠলাম, আমি বললাম কি পেপারস আছে, সব দেখিয়েছে আমাদের, বিল দিয়ে দিয়েছে আপনাদের, সব দেখিয়েছে আমাদের। হ্যাঁ, তখন থমকে গেছে, তখন বলছে হ্যাঁ বিল হয়ে গেছে। আমাদের কাছে নিজে বলেছে, 3 জন ছিল ওরা, নিজে বলেছে বিল হয়ে গেছে।
তখন বিল যথারীতি দেওয়া হয়ে গেছে, তখন স্বীকার করলো, প্রথম অস্বীকার করলো। এখানেই একটা মিথ্যা আশ্রয় নিয়েছিল, যা আমি ভেস্তে দিলাম ওদের। তার অর্থ এটা দাঁড়াচ্ছে যে সিএমসি কর্তৃপক্ষ সে মানে বিল না মেটানোর কোনো অভিযোগ কিন্তু তুলতে পারছে না, কিন্তু এখন বিল না মেটানোর জন্য এই শিশুটিকে মা বাবার হাতে দেওয়া হয়নি, সেই কোনো না সেরকম বলতে পারেনি লাস্টে। কিন্তু এখন নতুন করে শুনলাম ওরা নাকি বলছে বাচ্চাটা, তারপর আমাদের রিপোর্ট পাঠালো, জানালো যে বাচ্চাটা আন্ডার গোয়িং ট্রিটমেন্ট, বাচ্চাটার ট্রিটমেন্ট চলছে। হোমে রয়েছে, তো হোমে রয়েছে। ও হোম থেকে ওরা সিএমসি তে নিয়ে যায়, সিএমসি তে মাসে নাকি 2 বার চেক আপ হয় বাচ্চাটা। তারপর বাচ্চাটা এখন আন্ডার গোয়িং ট্রিটমেন্ট, ও নাকি 100% কিউর হয়নি। কিন্তু এখন আবার নতুন করে শুনলাম ওরা বলছে বাচ্চাটাকে যদি একদম পারফেক্টলি ঠিক করতে হয় আরো 9 লাখ টাকা দিতে হবে বাচ্চার মা বাবাকে। আচ্ছা, এখন তো বাবা নেই। আমি এই বিষয়টাতে আসছি, আমি প্রভারিণী দেবীর কাছে যাব। যে বিষয়টা হচ্ছে আপনারা তো ফিরে আসলেন, তারপর আপনার ফিরে আসার পর আপনি আপনার স্বামীকে হারালেন। ওই জায়গাটা যদি আপনি মানে যদি বলেন যে কেন আপনার স্বামী এই শেষ সময়ে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিলেন, বা আপনি কি বুঝতে পেরেছিলেন যে আপনার স্বামী ধীরে ধীরে ওনার মন ভাঙছে বা বিশ্বাস হারাচ্ছেন? না, ও তো বলতো যে প্রভা কি করে আনবো, এরকম বলেই যেত, বলতো যে মরবো না কখনো, ওকে না এনে মরবো না। কিন্তু এরকম বিশ্বাস হয়নি যে ও বেবির জন্য মারা যাবে, এরকম আমার কোনো বিশ্বাস হয়নি। হঠাৎ করে ওর মাথায় কি চেপে গেল, বেবি পাইনি, তাই ও সুইসাইড করলো। আমি তখন ডিউটিতে ছিলাম, এসে যখন ডাকলাম দরজা খুলতে পারিনি। তারপরে দেখা গেলো যে ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে মরে গেছে। তো আপনি এখন মানে স্বামী হারা, আপনার কন্যা সন্তান আছে, তো তারপরেও আপনি গত কয় মাস ধরে আপনি মানে পাচ্ছেন না, কাছে পাননি মেয়েকে? মেয়েকে তো সেপ্টেম্বরের 14 তারিখ থেকেই তো পাচ্ছি না। আপনার দেখতে ইচ্ছে করে, বা কি বলবেন? দেখতে ইচ্ছে করে, মেয়েকে পাইতে চাই, কারণ আমার হাজবেন্ড হারা, এখন আমি স্বামী হারা, মেয়ে হারা হতে চাই না। আমার মেয়ে আমি চাই। তো এই যে বিষয়টা নিয়ে আপনি কতটা সহযোগিতা পাচ্ছেন রাজ্য থেকে, বা আপনি যাদের কাছে গিয়েছেন, যাদের কাছে আপনারা এই বিষয়টা জানিয়েছেন, কতটা সহযোগিতা পাচ্ছেন? আমাদের নীলিমা ম্যাডাম প্রচন্ড সাহায্য করছে। উনি মেডিকেল টিম নিয়ে রেডি ছিল বেবিটাকে আনার জন্য, কিন্তু সিএমসি দিচ্ছে না, দুষ্টামি করেই যাচ্ছে কন্টিনিউ। আপনি বলুন তো কেন এই ধরনের মানে বিষয় হতে পারে যে সিএমসি কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে এইভাবে আপনার মেয়েকে দূরে সরিয়ে রাখলো এবং শেষ মুহূর্ত তার জন্য আপনার স্বামীকে হারাতে হলো? কারণ ওরা তো প্রথমে বুকের হাড্ডি ভাঙলো, তো এই কারণে তো ওরা ওদের দোষটা স্বীকার করতে পারেনি, আমাদের কাছ থেকে স্বীকার করলো যে আমাদের কাছ থেকে স্বীকার করবে, আমরা এরকম করেছি, কিন্তু আমরা করিনি। তাই ওদের ইনস্টিটিউটের নামে প্রচন্ড খারাপ নাম হবে, তাই এরা এরকম করছে। যে বিষয়টা আপনার স্বামী দৈপায়ন বাবু আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেছিলেন, ওই জায়গাটাতে থেকে যখন আপনারা ভেলোরে ছিলেন এবং আপনি আমার সাথে কথা বলেছিলেন, তিনি যখন বলছিলেন যে সিএমসির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ এবং উনি অনেক কিছু জানেন, যেটা কন্যা সন্তান পাওয়ার পর তিনি রাজ্যের মানুষকে জানাবেন, বা সেই বিষয়টা যাতে প্রকাশ্যে না আসে তার জন্য কিন্তু আপনি এবং আপনার স্বামী সেই সময়টাতে দাঁড়িয়ে আমাকে টেলিফোনিকভাবে আমাকে বলেছিলেন যে এই বিষয়টা এই মুহূর্তে প্রকাশ্যে না আনা হয়, এবং কারণ ছিল এটা, এবং ওনার কিন্তু বক্তব্য ছিল সেই সিএমসির বিরুদ্ধে আপনারা অনেক কিছু টের পেয়েছেন, এবং সেই সিএমসি কর্তৃপক্ষ কি করছে বা কি ধরনের এই মানে জালিয়াতি করছে, বা কিভাবে আপনার মেয়েকে দূরে সরানো হচ্ছে, কেনই বা দূরে সরিয়ে রাখা হলো, সেই বিষয়টা কিন্তু তিনি বলেছিলেন যে তিনি আরো অনেক বিস্তারিত তথ্য আমাদেরকে দেবেন। আপনি কি এই বিষয়টাতে কিছু জানেন? হ্যাঁ, ও কারণ প্রথমে বলতে চাইনি, কারণ বেবিটা তো ওদের আন্ডারে আছে, যদি ইনজেকশন দিয়ে ওরা মেরে দেয়, তাই আমরা চুপচাপ করে আছি যে বেবিটাকে নিয়ে আসা হোক, তারপরেই সবাইকে জানাবো, ত্রিপুরাবাসীকে জানাতে হবে। ওরা যে এরকম করা যাচ্ছে, ওরা আমাদের সঙ্গে না অনেকজনের সঙ্গেই করেছে, যে কারণে আজকে আমার হাজবেন্ড প্রাণ হারালো। আপনার হাজবেন্ড কি চাকরি করতেন, সরকারি চাকরি? হ্যাঁ, ও সার্ভিস করতেন। আচ্ছা, সরকারি চাকরি। আপনিও কি সরকারি চাকরি করেন? হ্যাঁ, আমিও সরকারি চাকরি করি, দুজনেই সরকারি চাকরি করি। আপনারা মোট এখন পর্যন্ত সিএমসি কর্তৃপক্ষকে মানে লাস্ট টাইম পর্যন্ত কত টাকা পেমেন্ট করেছেন? 14,75,000 টাকা আমাদের প্রায় গিয়েছে। এই মুহূর্তে এই মুহূর্তে ওরা আবার দাবি করছে যে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করতে হবে, 80,000 থেকে 9 লাখ টাকা লাগবে, এটা মা বাবাকে দিতে হবে। আমার দরকার নেই, আমি এখানে কিভাবে আপনাদের এখন জানাচ্ছে এই বিষয়টা? এটা আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টের চেয়ারপারসন আছে সিডব্লিউসি, ওনার নাম হচ্ছে আনকে সিনহা, উনি বললো, ওনার কাছে জানালো।
আচ্ছা, ওনাকে কি মেল করে জানিয়েছেন বা কি কি ওনাকে চিঠি দিয়ে জানিয়েছে, আবার চিঠিটা আমাকে দিয়েছে। আচ্ছা, মানে এখান থেকে তো মানে আপনার স্বামীর মৃত্যুর পর সেখানে আপনাদের কাছ থেকেও কিন্তু চিঠি চালাচালি হয়েছে, এবং সেখানে যেটা আমরা দর্শকদের সামনে তুলে ধরেছিলাম যে মন্ত্রী শান্তনা চাকমা এখান থেকে একটা চিঠি লিখেছেন ওনার স্বামীর মৃত্যুর পর, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারিও একটা চিঠি লিখেছেন ভেলোরের তামিলনাড়ুর প্রিন্সিপাল সেক্রেটারিকে এই বিষয়টা দেখবার জন্য। তার পরবর্তী স্ট্যাটাসটা এই মুহূর্তে কি রয়েছে আপনারা কতটুকু জানেন, যে তারপরে পরবর্তী ওনার স্বামীর মৃত্যুর পর এবং এই চিঠি পাঠানোর পরে এই মুহূর্তে কোন পরিস্থিতিতে রয়েছে বিষয়টা? চিফ সেক্রেটারি আমাকে ভিজিটি কার্ড রেখেছিল যে আপনাকে জানাবো, হয়তো বা ব্যস্ততার জন্য এখনো উনি আমার কাছে কোনো খবর আসেনি। তো এখন এরা মানে সিএমসির যে চাইল্ড ওয়েলফেয়ার আছে ওরা ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে যে 59 জেলার ওদের যে জেলার যে চেয়ারপারসন আছে চাইল্ড ওয়েলফেয়ারে সিডব্লিউসির, ওনাকেই প্রেফারেন্স দিয়েছে, এই জন্য ওনার কাছে মেল করে চিঠি পাঠিয়েছে আর কি, মেল যে আরও ট্রিটমেন্টের বাকি আছে, এটা ওই তো 80,000 থেকে 9 লাখ টাকা লাগবে, ট্রিটমেন্ট চলছে। এখন ওর বক্তব্য হলো যে না, আমার বাচ্চারা ট্রিটমেন্ট করার দরকার নেই, ত্রিপুরা সরকারের কাছে দিয়ে দিক, আমাকে না দিক, আমার ত্রিপুরা সরকারের যে হোম আছে সে হোমে যাতে হ্যান্ড ওভার করে, তাহলে তো আমি গিয়েও তো দেখতে পারবো না, থাকতেও তো পারবো। এই জন্য এটা আমরা প্রসেসিং আবারও চালাবো আর কি, যে ও একটা ইস্যু করবে যে আমার বাচ্চা কাগজে কলমে প্রভা দাস যে আমার কাগজে কলমে লিখবে, মেল পাঠাবে যে আমার বাচ্চা আমাকে দিয়ে দেওয়া হোক, আর আমার ওইখানে চিকিৎসার দরকার নেই। লাস্ট প্রসেসিং এটাই আর কি। যে বিষয়টা মনীষা ম্যাডাম, আপনি যখন ছিলেন ওনাদের সঙ্গে সেখানটায়, তখন কি এই ধরনের কোনো বক্তব্য সিএমসি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল যে চিকিৎসার আরো বাকি রয়েছে বা এই টাকা আরো লাগবে, এই ধরনের কোনো বক্তব্য? আমাকে ওরা বলেছিল যে বাচ্চাটা তো এখনো সুস্থ হয়নি, বাচ্চাটার চোখে নাকি কি প্রবলেম আছে, মাথার মধ্যে ব্যথা আছে, পুরানো ঘা, মাথার মধ্যে নাকি পুরানো ঘা আছে, চোখের নাকি প্রবলেম আছে, বাচ্চাটা মানে দেখতে একটু কষ্ট হয়, আমাকে বলেছিল। এখনো চিকিৎসা চলছে, বাচ্চাটাকে মাসে 2-3 বার করে আমাদের এখানে আনে, আমরা চেক আপ করি, আমাকে এই কথা বলেছিল। সিএমসি কর্তৃপক্ষ যদি মা বাবার সে বা তার পরিবারের তরফে যদি সেই রকম সামর্থ্য না থাকে, এবং কোনো শিশুর কোনো পেশেন্টের পরিবার যদি না চায় যে আমি আমার রোগীকে ওই জায়গাটাতে আমি চিকিৎসা করাবো না, আমার সেই ধরনের আর্থিক সামর্থ্য নেই, তখন কি কোনো হাসপাতাল এই ধরনের কাজ করতে পারে, জোর করে একটা পেশেন্টকে আটকে রেখে দেওয়া? বা আপনারা কি বলবেন? আমি একটু বলতে চাই, যতটুকু বোঝা যাচ্ছে ওরা জোর করেই করছে সবটা, কারণ বাচ্চাটাকে আমি নিজের চোখে দেখে এসেছি, ওর চোখের কোনো প্রবলেম নেই, কারণ ও যখন ওকে ডাকছি আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ, যখন সবটাই করছে বাচ্চাটা। হ্যাঁ, আমি যতটুকু দেখে এসেছি, আমি নর্মাল ওমেন হিসাবে বাচ্চাটার কোনো রকম আমি প্রবলেম দেখে আসিনি। ইন্টারনাল কি ব্যাপার স্যাপার আমি জানি না, তবে নর্মালি আমি বাচ্চাটা একদম পারফেক্ট দেখে এসেছি। ওরা একটার পর একটা ওদের এটা চেয়ারম্যান, ওখানকার যে চেয়ারম্যান উনি আমাকে বলেছে, ওখানকার যে চাইল্ড রাইটস ওরা বলেছে, এবং ডিসিপিউ যে উনি বলেছেন বাচ্চাটা এখন নর্মাল, বাচ্চাটা সুস্থ, কিন্তু সিএমসি বলছে বাচ্চা সুস্থ না, অথচ ওদের কাছে ওরা আমাদেরকে রিপোর্ট দিয়েছে বাচ্চা নর্মাল, এখন সুস্থ বাচ্চা। একদম মূল কথা হচ্ছে যাতে যেভাবে হোক সিএমসি কর্তৃপক্ষ কিন্তু বাচ্চাটিকে আর ফিরিয়ে দিতে চাইছে না, এই অবস্থার মধ্যে কিন্তু এখনো দাঁড়িয়ে। আমি প্রভারানী দাসের কাছে যাব। আমাদের অনুষ্ঠান বা আজকের আলোচনা প্রায় আমরা শেষের দিকে এসে গেছি। আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আপনাদের বাচ্চার চিকিৎসা করাতে গিয়ে আপনি বললেন যে 14 লক্ষ টাকার উপর দিয়েছেন। আমাদের কাছে যে খবর রয়েছে, আপনার সেই কারণে কিন্তু আপনার স্বামী চাকরি থেকে কিন্তু দীর্ঘ কয়েক মাস চাকরিতে যাননি। আপনার এই মুহূর্তে অর্থনৈতিকভাবে আপনি কি ধরনের অবস্থানে রয়েছেন? অর্থনৈতিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আমি রাস্তায় বসে আছি, খুবই খারাপ আছি। কারণ আমার হাজবেন্ড 6 মাস থেকে ডিউটিতে যায়নি, ও ছেড়ে দিয়েছে, বলছে আমি বেবি চাই, আমি চাকরি চাই না, আমার বেবি চাই। বেবি চাই বলেই ও আত্মহত্যা করলো আজকে পাশিতে, বেবি পাইনি বলেই। আমি আর এখন কিছু চাই না, আমি আমার বেবি চাই, ত্রিপুরার বেবি ত্রিপুরাতে আসতে চাই, আমি আর কিছু চাই না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস স্বাস্থ্যমন্ত্রী দুজনের কাছে, সবার কাছে আমার আবেদন, আমার বেবিটা যাতে ত্রিপুরার বেবি ত্রিপুরাতে আসে, আমার বেবি আমার কাছে আসুক। আমি আর বাইরে ট্রিটমেন্ট করতে চাই না, আমার বেবি এখানে এসে ট্রিটমেন্ট হবে। যেটা বলা হচ্ছে যে এখন আপনার
টাকা চাওয়া হচ্ছে বা আপনি যেটা বললেন চিঠি দেওয়া হয়েছে, সেই বিষয়টা আপনি কি রাজি আছেন ওই ধরনের চিঠি? না, আমি টাকা দিতেও রাজি নেই, কিচ্ছু না। আমার বেবি আমি চাই, ত্রিপুরার বেবি ত্রিপুরাতে আসতে চাই, আমি আর কিচ্ছু না। কারণ আমি স্বামী হারা হয়েছি, এখন আর বেবি হারা হতে চাই না। এনি হাউ যে কোনো ভাবে আমার বেবি ত্রিপুরার বেবি ত্রিপুরাতে আসুক। এই মুহূর্তে আপনি এখন কোথায় রয়েছেন? আপনি কোন জায়গাতে রয়েছেন? কোথায় থাকছেন? আপনি কি আপনার বাড়ি তো কুমার? না, আমাকে তো কুমারঘাটে তো কেউ জায়গাই দিবে না, বাড়িতে কেউই তো দিবে না, কারণ আমার হাজবেন্ড সুইসাইড করেছে, আমার কাছে বেবি নেই। যদি আমি সুইসাইড করে নিই, এই অবস্থা আমার ডিউটিতেও যেতে দেওয়া হয়নি, ডিউটিও আমার বন্ধ করে রেখেছে। কারণ ডিউটিতে গেলেই তো আমি মানে ফিট হয়ে যাই, কারণ কিছু বলতে পারি না, এরকম অবস্থা হয়ে যায় আমার। এখন আমি ডিউটিতেও যাই না, কিছু না। আমি আমার বাবা মা আমাকে দেখে, প্লাস আমার আত্মীয় স্বজন আমাদের বাড়িতে সবাই আমাকে দেখে, মানে একজনের পরে একজন সিকিউরিটির মতো আমাকে দেখে রাখে, যাতে বাবা সুইসাইড করেছে, বেবিটাকে পাইনি, মাও যদি এরকম হয়ে যায়। তো শেষ আপনার আবেদন আমরা দর্শকদের সামনে বা যারা রাজ্যের যারা দেখছেন এই আজকের এই আলোচনা, আপনি শেষ আবেদন কি করবেন রাজ্যবাসীর কাছে অথবা রাজ্য সরকারের কাছে? রাজ্যবাসী প্লাস সরকার সবার কাছে আমার আবেদন, ত্রিপুরার বেবি ত্রিপুরাতে আসুক, আমার বেবি আমার কাছে আসুক, প্লাস স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সবার কাছে আমার আবেদন, আমার বেবি আমার কাছে আসুক, ত্রিপুরার বেবি ত্রিপুরাতে আসুক। আমার আর ট্রিটমেন্ট দরকার নেই, আমি আমার বেবি চাই, আর কিচ্ছু চাই না, একমাত্র আমি আমার বেবি চাই। ধন্যবাদ। আজকের এই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা দর্শকদের সামনে রাজ্যের মানুষের কাছে কিন্তু আমরা তুলে ধরতে চাই যে, এবং অতি অবশ্যই রাজ্য সরকারের কাছে আমরা তুলে ধরতে চাই এই যে বিষয়টি একটি মর্মান্তিক বিষয়, যে বিষয় হচ্ছে মাত্র 2 মাস বয়সে রাজ্য থেকে একটা কন্যা সন্তানকে নিয়ে যাওয়া হলো ভেলুরের সিএমসিতে, কিন্তু সেই জায়গায় গিয়ে উন্নত চিকিৎসার পরিবর্তে আজকে সেখানে কিন্তু কন্যা সন্তান হারা হলেন মা বাবা। অবশেষে আজকের দিনে দাঁড়িয়ে তার বাবাও আত্মহত্যার পথ বেছে নিলেন, স্বামী হারা হলেন মা, এই মা কিন্তু এখনো কন্যা হারা। আমরা যারা সভ্য সমাজের মানুষ, যারা আজকে আমরা এই সভ্য বলে নিজেদের দাবি করে থাকি, আমাদের কি দায় থাকে না যে আমরা এই যে শিশুটি বহির্রাজ্যে পড়ে রইল, এই বহির্রাজ্যের শিশুটিকে আমরা কোনোভাবে রাজ্যে ফিরিয়ে আনতে পারি কিনা, আমরা সেই চেষ্টা যদি আরো অধিক পদক্ষেপ গ্রহণ করি এবং কিভাবে সেই সন্তানটিকে রাজ্যে ফিরিয়ে আনা যায় তার জন্য অতি অবশ্যই আমরা যে যার মতো করে চেষ্টা করব। আজকের এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমাদের সেই আবেদনই আপনাদের কাছে থাকবে এবং আমরা আশা করব যে রাজ্যের সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর যারা আধিকারিকরা রয়েছেন এই বিষয়টাতে আরো বেশি নজর দেবেন এবং কিভাবে এই ছোট্ট প্রতিটিকে ত্রিপুরা রাজ্যে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।